ষষ্ঠ পর্ব। মাসখানেক হইল কুঞ্জনাথের বিবাহ হইয়া গিয়াছে। বৃন্দাবন সেদিন হইতে আর আসে নাই। বিবাহের দিনেও জ্বর হইয়াছে বলিয়া অনুপস্থিত ছিল। মা চরণকে লইয়া শুধু সেই দিনটির জন্য আসিয়াছিলেন, কারণ গৃহদেবতা ফেলিয়া রাখিয়া কোথাও তাহার থাকিবার জো ছিল না। শুধু চরণ আরও 5-6 দিন ছিল। মনের মতন নতুন মা পাইয়াই হোক বা নদীতে স্নান করিবার লোভেই হোক, সে ফিরিয়া যাইতে চাহে নাই। পরে তাহাকে জোর করিয়া লইয়া যাওয়া হইয়াছিল। সেই অবধি কুসুমের জীবন দুর্ভর হইয়া উঠিয়াছিল। এই বিবাহ না হইতেই সে যে সমস্ত আশঙ্কা করিয়াছিল, তাহাই এখন অক্ষরে অক্ষরে ফলিবার উপক্রম করিতেছিল। দাদাকে সে ভালো মতোই চিনিত, ঠিক বুঝিয়াছিল দাদা শাশুড়ির পরামর্শে এই দুঃখ কষ্টের সংসার ছাড়িয়া ঘর জামাই হইবার জন্য ব্যগ্র হইয়া উঠিবে। ঠিক তাহাই হইয়াছিল। যে মাথায় টোপর পড়িয়া কুঞ্জ বিবাহ করিতে গিয়াছিল, সেই মাথায় আর ধামা বহিতে চাহিল না। নলডাঙ্গার লোক শুনিলে কি বলিবে? বিবাহের সময় বৃন্দাবনের জননী কৌশল করিয়া কিছু নগদ টাকা দিয়াছিলেন। তাহাতে কিছু মাল খরিদ করিয়া বাহিরে পথের ধারে একটা চালা বাঁধিয়া সে মণিহারির দোকান খুলিয়া বসিল। 1 পয়সাও বিক্রি হইল না, অথচ এই 1 মাসের মধ্যেই সে নতুন জামা কাপড় পরিয়া জুতা পায়ে দিয়া 3-4 বার শ্বশুর বাড়ি যাতায়াত করিল। পূর্বে কুঞ্জ কুসুমকে ভারী ভয় করিত, এখন আর করে না। চাল ডাল নাই জানাইলে সে চুপ করিয়া দোকানে গিয়া বসে, না হয় কোথাও সরিয়া যায়, সমস্ত দিন আসে না। চারিদিকে চাহিয়া কুসুম প্রমাদ গণিল। তাহার যে কয়েকটি জমানো টাকা ছিল, তাহাই খরচ হইয়া প্রায় নিঃশেষ হইয়া আসিল। তথাপি কুঞ্জ চোখ মেলিল না। নতুন দোকানে বসিয়া সারা দিন তামাক খায় এবং ঝিমায়। লোক জুটিলে শ্বশুরবাড়ির গল্প এবং নতুন বিষয় আশয়ের ফর্দ তৈয়ার করে। সেদিন সকালে উঠিয়া কুঞ্জ নতুন বার্নিশ করা জুতায় তেল মাখাইয়া চকচকে করিতেছিল। কুসুম রান্নাঘর হইতে বাহির আসিয়া ক্ষণকাল চাহিয়া কহিল, আবার আজও নলডাঙ্গায় যাবে বুঝি? বলিয়া কুঞ্জ নিজের মনে কাজ করিতে লাগিল। খানিক পরে কুসুম মৃদুস্বরে কহিল, সেখানে এই তো সেদিন গিয়েছিলে দাদা, আজ একবার আমার চরণকে দেখে এসো। অনেকদিন ছেলেটার খবর পাইনি, বড় মন খারাপ হয়ে আছে। কুঞ্জ উত্তক্ত হইয়া কহিল, তোর সব তাতেই মন খারাপ হয়, সে ভালো আছে। কুসুমের রাগ হইল, কিন্তু সংবরণ করিয়া বলিল, ভালোই থাক, তবু একবার দেখে এসো গে, শ্বশুরবাড়ি কাল যেও। কুঞ্জ গরম হইয়া উঠিল। কাল গেলে কি করে হবে? সেখানে একটি পুরুষ মানুষ পর্যন্ত নেই। ঘর বাড়ি বিষয় আশয় কি হচ্ছে না হচ্ছে সব ভার আমার মাথায়। আমি একা মানুষ, কত দিক সামলাবো বলতো? দাদার কথার ভঙ্গিতে এবার কুসুম রাগিয়াও হাসিয়া ফেলিল। হাসিতে হাসিতে বলিল, পারবে সামলাতে দাদা? তোমার পায়ে পড়ি, আজ একবারটি যাও। কি জানি কেন সত্যিই তার জন্যে বড় মন কেমন হচ্ছে। কুঞ্জ জুতা জোড়াটা হাত দিয়া ঠেলিয়া অতি রুক্ষস্বরে কহিল, আমি পারবো না যেতে। বৃন্দাবন আমার বিয়ের সময় আসেনি কেন? এতই কি সে আমার চেয়ে বড় লোক যে একবার আসতে পারলে না শুনি? কুসুমের উত্তরোত্তর অসহ্য হইয়া উঠিতেছিল। তথাপি সে শান্তভাবে বলিল, তার জ্বর হয়েছিল। হয়নি, নলডাঙ্গায় বসে মা খবর শুনে বললেন, মিছে কথা, চালাকি। তাকে ঠকানো সোজা কাজ নয় কুসুম। তিনি ঘরে বসে রাজ্যের খবর দিতে পারেন, তা জানিস? নেমোখারাম আর কাকে বলে, একেই বলে। আমি তার মুখ দেখতেও চাই নে। বলিয়া কুঞ্জ গম্ভীরভাবে রায় দিয়া উঠিয়া দাঁড়াইয়া জুতো পায়ে দিল। কুসুম বজ্রাহতের মতো কয়েক মুহূর্ত স্তব্ধ থাকিয়া ধীরে ধীরে বলিল, নেমোখারাম তিনি? নুন তাকে সেই দিন বেশি করে খাইয়েছিলে, যেদিন ডেকে এনে ভয় পালিয়ে গিয়েছিলে। দাদা, তুমি এমন হয়ে যেতে পারো,
এ বোধ করি আমি স্বপ্নেও ভাবতে পারতুম না। কুঞ্জর তরফে এ অভিযোগের জবাব ছিল না, তাই সে যেন শুনিতেও পাইল না। এই রকম ভাব করিয়া দাঁড়াইয়া রহিল। কুসুম পুনরায় কহিল, যা তুমি তোমার বিষয় আশায় বলছ সে কার হতো? কে তোমার বিয়ে দিয়ে দিল? কুঞ্জ ফিরিয়া দাঁড়াইয়া জবাব দিল, কে কার বিয়ে দিয়ে দেয়? মা বলেন, ফুল ফুটলে কেউ আটকাতে পারে না, বিয়ে আপনিই হয়। কুসুম জিজ্ঞাসা করিল, আপনি হয়? কুঞ্জ কহিল, হয়ই তো। কুসুম আর কথা কহিল না, ধীরে ধীরে ঘরে চলিয়া গেল। লজ্জায় ঘৃণায় তাহার বুক ফাটিয়া যাইতে লাগিল। ছি ছি, এসব কথা যদি তাহারা শুনিতে পান, শুনিলে প্রথমেই তাহাদের মনে হইবে এই দুইটি ভাই বোন এক ছাঁচে ঢালা। মিনিট কুড়ি পরে নতুন জুতার মচমচ শব্দ শুনিয়া কুসুম বাহিরে আসিয়া জিজ্ঞাসা করিল, কবে ফিরবে? কুঞ্জ কহিল, কাল সকালে। আমাকে বাড়িতে একা ফেলে রেখে যেতে তোমার ভয় করে না, লজ্জা হয় না? কুসুম জিজ্ঞাসা করিল। কুঞ্জ বলিল, কেন, এখানে কি বাঘ ভাল্লুক আছে যে তোকে খেয়ে ফেলবে? আমি সকালেই তো ফিরে আসব। বলিয়া কুঞ্জ শ্বশুর বাড়ি চলিয়া গেল। কুসুম ফিরিয়া গিয়া জ্বলন্ত উনানে জল ঢালিয়া দিয়া বিছানায় আসিয়া শুইয়া পড়িল। ইতি পণ্ডিত মশাই উপন্যাসের ষষ্ঠ পর্ব সমাপ্ত হইল। ধন্যবাদ।